বিশিষ্ট জাতীয় নেতা, দীর্ঘদিন যাবৎ যিনি এই বিএনপিকে বিভিন্নভাবে গড়ে তুলেছেন, সেই জিয়াউর রহমান সাহেবের সময় থেকে আমাদের প্রিয় নেতা জনাব নজরুল ইসলাম খান। উপস্থিত আছেন মঞ্চে বিশিষ্ট মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ, উপস্থিত আছেন আমার প্রিয় মুক্তিযোদ্ধারা, যারা আজকে আগ্রহের সাথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের তথা বাঙালির ইতিহাসে একটি ধ্রুব তারা। আপনি যদি ইতিহাস পর্যালোচনা করেন, ভারতবর্ষ, পরে ভারত, পাকিস্তান, বাংলাদেশ বা ইস্ট পাকিস্তান, এই প্রেক্ষাপটে ৭১ সনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আবির্ভাব ছিল একটি ধ্রুব তারার মতো। বিশেষ করে আমাদের পূর্ব বাংলা বা বর্তমান বাংলাদেশের জনগণের জন্য, বাংলাদেশের জন্য। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্ম বার্ষিকীর ব্যাপারে প্রথমে যেটা বলতে হয়, আপনারা সবাই জানেন যে তিনি পাকিস্তান আর্মিতে কমিশনের পরে পাকিস্তানে তার পরিবারের সাথে, তার পিতা এবং পরিবারের সাথে বেশিরভাগ সময় ওইখানেই কাটিয়েছিলেন এবং সেখানে থেকেই তিনি পাকিস্তান আর্মিতে যোগ দেন এবং পাকিস্তান আর্মিতে একজন অসাধারণ আউটস্ট্যান্ডিং অফিসার ছিলেন, যার উদাহরণস্বরূপ তিনি পাকিস্তান মিলিটারি একাডেমিতে অফিসার তৈরির কারিগর ছিলেন। তিনি ছিলেন একজন প্রসিদ্ধ ইনস্ট্রাক্টর, একজন শিক্ষক এবং প্লাটুন কমান্ডার। তখন থেকেই তার প্রতিভা সম্বন্ধে সবাই জানত এবং পরবর্তীতে 65 যুদ্ধে তিনি ব্যাপক ভূমিকা পালন করেন ইন্ডিয়ার বিরুদ্ধে। সেই 65 ওয়ারের যেই খ্যাতি তিনি অর্জন করেছিলেন, তাতে পুরো পাকিস্তান আর্মি তাকে এক নামে চিনতেন। কিন্তু সিনিয়রিটির কারণে তিনি 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড ইন কমান্ড ছিলেন ৭১ সনে। কথা কম বলতেন, কাজ বেশি করতেন। যা তিনি মনে করতেন সঠিক, তিনি তাই করতেন। অকুতোভয় একজন অফিসার। ৭১ সনে যখন 26শে মার্চ বা 25শে মার্চ রাতে পাকিস্তানিদের আক্রমণে হামলায় বাংলাদেশের সৈনিকরা, বাংলাদেশের জনসাধারণ, বাংলাদেশের মানুষরা যখন একটি চরম ক্রান্তি লগ্নে ছিলেন, তখন কিন্তু সেই তৎকালীন রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের আত্মরক্ষার জন্য যেভাবে পারে পালাইছে, কিন্তু ওরা ফিরে তাকায় নাই যে আমরা যাদেরকে রেখে যাচ্ছি এই দেশের নাগরিকদের, বাংলাদেশের নাগরিকদের, জনগণকে, তাদের ব্যাপারে কোনো চিন্তা না করে কোনো রকমে কোথাও না কোথাও গিয়ে আশ্রয় নিয়েছে। তার মধ্যে সর্ববৃহৎ উদাহরণ হলো শেখ মুজিবুর রহমান, যিনি স্বেচ্ছায় পাকিস্তান আর্মির কাছে আত্মসমর্পণ করেছিলেন। শেখ মুজিবুর রহমান কোন মুক্তিযুদ্ধ চায় নাই। অনেক লেখা আপনারা পড়েছেন, পুনরাবৃত্তি করব না। তিনি কোনোভাবেই মুক্তিযুদ্ধের সাথে পক্ষে ছিলেন না এবং স্বেচ্ছায় পাকিস্তানিদের হাতে ধরা দিয়েছেন, যাতে নাকি তার দায়িত্ব থেকে তিনি এড়াতে পারেন। তিনি অন্যদেরকে নির্দেশ দিয়েছেন, তোমরা পালাও, কিন্তু বাংলাদেশের জনগণের জন্য কি হবে সেই ব্যাপারে তার কোনো সুনির্দিষ্ট কোনো নির্দেশ ছিল না। সেই পরিস্থিতিতে একজন মেজর জিয়া আমাদের সম্ভবত এই দেশের সৌভাগ্য, এই দেশের ভাগ্য যে এমন একজন ব্যক্তি
আবির্ভূত হয় এবং একটা ব্যাটালিয়নের সেকেন্ড ইন কমান্ড, তার কমান্ডিং অফিসার ছিল পাকিস্তানি, এবং সেই পাকিস্তানি কৌশলে ওই সময় শুধু 28 বেঙ্গল রেজিমেন্ট না, যতগুলি বেঙ্গল রেজিমেন্ট ছিল আপনারা জানেন, বিভিন্ন কায়দা করে এই ওই রেজিমেন্টগুলিতে বাংলাদেশের বাঙালি অফিসার, বাঙালি সৈনিকদেরকে আলাদা করে আধিপত্য বিস্তার করার চেষ্টা করেছিল। এবং আস্তে আস্তে প্রায় সবগুলিতে, এই যে একটা একটা করে বললে অনেক বেশি সময় নেবে, কি করে আসছেন আপনারা অনেকে জানেন, আপনারা অনেকে প্রাক্তন মুক্তিযোদ্ধা এবং সৈনিক এই সমস্ত ইউনিটের সাথে আপনারা ছিলেন। তো 28 বেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড ইন কমান্ড তাকে কৌশলে পাঠিয়ে দিচ্ছিল পোর্টে, এবং তিনি জানতেন যে এটা দুরভিসন্ধি, সুতরাং তিনিও ভাবছিলেন যে কিভাবে এটার থেকে বেরোনো যায়, এবং আস্তে ধীরে বা বিভিন্ন বাধার সম্মুখীন হয়ে, এবং সেই বাধাগুলিকে খুব জোরে সোরে কোনো অতিক্রম না করেও তিনি সময় নিচ্ছিলেন আর অপেক্ষা করছিলেন যে পিছনে কি হচ্ছে। পিছনে তখন যে অফিসাররা ছিলেন, কর্নেল অলি বা ব্রিগেডিয়ার খালেকুজ্জামান সহ আরো অন্যান্য অফিসার, বাংলা অফিসার, তারা যোগাযোগ রাখছিলেন ওনার সাথে, এবং একটা পর্যায়ে সিদ্ধান্ত হলো যে অতি সত্বর গিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বলা, মেজর জিয়াউর রহমানকে বলা যে আপনি আর আগাবেন না, জলদি আপনি ফিরে আসেন। এটা আপনারা এই কাহিনী আপনারা সবাই জানেন, তবু আমি একটু আজকে এই জন্মদিন উপলক্ষে বলছি যে কিভাবে এই ব্যক্তিটির হয়, আমাদের এই ক্রান্তি লগ্নে কিভাবে তিনি হাল ধরেছিলেন সেটা আপনারা সবাই জানেন। তো সেইখান থেকে আপনারা জানেন যে ওখান থেকে তিনি ফিরে আসেন, এবং আসার আগেই যে ঘটনা ঘটেছিল যে পাকিস্তান আর্মির লোকেরা আদেশ দিয়েছিল যে সৈনিকরা যেন অস্ত্র সমর্পণ করে। এটা অন্যান্য সব ইউনিটে একই কাজ করেছে তারা, কিন্তু অস্ত্র সমর্পণ করবে কি করবে না এই দ্বিধায় যখন তারা ছিলেন আমাদের সৈনিকরা, অষ্টম বেঙ্গলের, আপনারা জানেন আমি অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কমান্ডিং অফিসার ছিলাম। পরবর্তীতে প্রেসিডেন্ট জিয়া আমাকে কমান্ডিং অফিসার বানিয়েছিলেন, এবং ওনার শাহাদাত বরণের আগ পর্যন্ত আমি সেই ইউনিটেই ছিলাম ঢাকায়, ওনার আবাসস্থলের কাছাকাছি। ওনার নিরাপত্তা এবং অন্যান্য জিনিস ঢাকায় আমরা দেখাশোনা করতাম, অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। তো অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিকরা তখন বেগম খালেদা জিয়ার কাছে গেলেন, পাশেই বাসা, যে বললেন যে পাকিস্তান আর্মি আমাদেরকে চাপ দিচ্ছে অস্ত্র সমর্পণ করতে, কিন্তু মেজর জিয়াউর রহমান সাহেব না, এই অবস্থায় আমরা কি করি। ইতিহাসে লেখা আছে। এবং প্রথম মুক্তিযোদ্ধা বলবো প্রেসিডেন্ট জিয়ার পরে বা অন্যান্য অফিসারদের পরে একজন প্রথম নারী মুক্তিযোদ্ধা হলেন বেগম খালেদা জিয়া, যিনি বলেছেন যে অস্ত্র সমর্পণ করবেন না যতক্ষণ পর্যন্ত প্রেসিডেন্ট জিয়া এসে তার সিদ্ধান্ত না জানায়। এবং সেই অস্ত্র যদি তখন জমা হতো, সাথে সাথে সবগুলিকে কোয়ার্টার গার্ডে ঢুকে বন্দি করে এই পুরো 8 বেঙ্গলের যে উদ্যোগ এটা নস্যাৎ করে দিত। একমাত্র সিদ্ধান্ত, এবং একজন নারী কিভাবে এইরকম একটি সিদ্ধান্ত দিতে পারে, আপনারা যদি গভীরভাবে চিন্তা করেন যে তার দূরদর্শিতা, তার সেই ওই ধরনের একটা পরিস্থিতিতে কিভাবে একটা সুন্দর সিদ্ধান্ত তিনি দিয়েছিলেন, সেই হলো বেগম খালেদা জিয়া, যিনি প্রেসিডেন্ট জিয়া শহীদ শাহাদাত বরণের পরে 9 বৎসর রাস্তায় রাস্তায় ঘুরে এই দলকে আবার ক্ষমতায় এনেছেন তার নেতৃত্বের মাধ্যমে। এবং এটা অসাধারণ যে এই দলটি হয়তো চিরতরে হারিয়ে যেত, এই দলের অস্তিত্ব থাকতো না, সেই দলের অস্তিত্ব ধরে রেখেছিলেন বেগম খালেদা জিয়া। এবং একজন প্রেসিডেন্টের স্ত্রী, একজন মুক্তিযুদ্ধের ঘোষকের স্ত্রী, একজন আর্মির প্রধান, সেনা প্রধানের স্ত্রী,
তিনি 9 বৎসর রাস্তায় ঘুরেন এবং আজকে এর বাসায়, কালকে ওর বাসায়, আজকে এখানে, কালকে ওখানে 9টি বৎসর সংগ্রাম করে সর্বশেষে আপনারা সবাই সাক্ষী যে তিনি দলকে আবার ক্ষমতায় নিয়ে আসেন 91 সালে। তিনি এর পরবর্তীতে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে তিনবার প্রধানমন্ত্রী ছিলেন এবং আজকে না শুধু সেই তখন থেকে আজকে পর্যন্ত বিএনপি যে এত সুদৃঢ় অবস্থানে আছে, এত সুসংগঠিত আছে, এই দলটি যে শেষ পর্যন্ত আবার এই দেশের হাল ধরতে হবে, এই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে হবে, এই দেশের ভবিষ্যৎকে আবার পুনর্গঠিত করতে হবে, সেইটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়ার অবদান অবিস্মরণীয়। তিনি আজকে আমাদের মাঝে নাই, আমরা এতিম, কিন্তু তাদের সেই অনুপ্রেরণা আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে। আমরা এই দেশকে পুনর্গঠিত করব তাদের স্বপ্নের বাংলাদেশ তৈরি করার জন্য। আমি একটি জিনিস শুধু আর বলবো প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ব্যাপারে। প্রেসিডেন্ট জিয়া ব্যক্তিগতভাবে কেমন মানুষ ছিলেন আপনারা অনেকে জানেন। আপনারা জানেন যে তিনি এক চামচ ডাল আর এক চামচ সবজি দিয়া তিনি খাওয়া দাওয়া করতেন। তিনি তার পুরানা জামা কাপড় সহজে ফেলে দিতেন না, ওগুলো পরে থাকতেন। তিনি কথা কম বলতেন, কিন্তু অনেকে মনে করে যে কথা বেশি বললে বোধহয় অনেক জনপ্রিয় হওয়া যায়, কিন্তু কথা না বললে যে আরো বেশি জনপ্রিয় হওয়া যায়, প্রেসিডেন্ট জিয়াউর রহমান হলেন উদাহরণ। তিনি গুরু গম্ভীর ছিলেন, তিনি কথা উচ্চারণ করতেন একটা, দুইটা বা তিনটা, এবং সেইগুলি ছিল একদম ইয়ের মতো, থান্ডারের মতো, যে এইটাই হবে, এইটাই করতে হবে। এবং এই দেশের বাংলাদেশ আর্মির মুক্তিযুদ্ধের পরে যত সৈনিকরা ছিলেন তারা এতই ভক্ত ছিলেন, ওনারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এত ভক্ত ছিলেন যে এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে যখন বিশ্বাসঘাতকতা করা হলো, তাকে যখন সেনাপ্রধানের পদ থেকে বের করে দিল, এই সিপাহী জনতাই আবার তাকে ক্ষমতায় অধিষ্ঠিত করলো। আরো আছে, আরেকটু আগে যদি আপনারা দেখেন যে প্রেসিডেন্ট জিয়া সিনিয়র হওয়া সত্ত্বেও কর্নেল শফিউল্লাহ সাহেবকে সেনা প্রদান করা হলো। কিন্তু একটা জিনিস আপনারা অনুধাবন করেন, অন্য কেউ হলে বিদ্রোহ করত, সমালোচনা করত, চাকরি ছেড়ে দিত, কিন্তু কি ধীর স্থির তিনি এই ব্যাপারে অত্যন্ত ঠান্ডা মাথায় প্রায় 4টি বৎসর অতিক্রম করেছেন। তিনি ঠিক আছে শফিউল্লাহর অধীনেই চাকরি করেছেন, তিনি যা বলেছেন তাকে অফিসাররা, সৈনিকরা অত্যন্ত ভয় পাইত, কিন্তু এর চেয়ে বেশি তাকে ভক্তি করত, তাকে শ্রদ্ধা করত। তার ব্যক্তিত্ব ছিল অসাধারণ, যার জন্য তিনি যখন 7ই নভেম্বরে আবার ক্ষমতায় অধিষ্ঠিত হন, তখন তিনি আবার এই দেশটাকে সুসংগঠিত করেন, যেখানে সারা দেশে তখন নানান ধরনের আর্মির ভিতরে এবং বাইরে এইখানে কু হচ্ছে, এখানে কু হচ্ছে, এখানে বিদ্রোহ হচ্ছে, এইগুলি তিনি কিভাবে ম্যানেজ করেছেন আমার সামনে যারা বসে আছেন অনেকে হয়তো নিজেরা সাক্ষী। কিভাবে তিনি সৈনিকদের গিয়ে গলায় ধরে তাদের সাথে ফুটবল খেলেছেন, তাদের সাথে একসঙ্গে খাওয়া দাওয়া করেছেন। তিনি কোনো মৃত্যুর ভয় করে নাই, কোনো বিদ্রোহের ভয় করে নাই, কিন্তু সবাই মাথা নত করে তার আদেশ গ্রহণ করেছে। সেইভাবেই বাংলাদেশকে আবার স্থিতিশীল করা হয়েছে। এইরকম ব্যক্তিত্ব, তার এই ব্যক্তিত্ব অসাধারণ। আমি শুরুতে যেটা বললাম যে এই এশিয়া মহাদেশে একটা ধ্রুবতারা, তার মতো ব্যক্তিত্ব হয় না। তার এই পদাঙ্ক অনুসরণ করে আমরা বিএনপির আদর্শ এবং বিএনপির নীতি আদর্শের আলোকে এই দেশটাকে
এগিয়ে নিয়ে যাব, তাকে আমরা মনে রাখবো, তার পথ আমরা ফলো করব এবং তার উদাহরণ নিয়ে আমরা বাংলাদেশকে আবার নতুনভাবে গড়ে তুলব, এই আশা ব্যক্ত করে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আত্মার মাগফিরাত কামনা করে, বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে এবং আমাদের নেতা তারেক জিয়া সাহেবের সফলতা কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। গত 15 বছরে বাংলার আকাশের কালো মেঘ দেখা দিয়েছিল। জুলাই আগস্ট বিপ্লবে সেই কালো মেঘ কেটে গিয়েছে, কিন্তু নতুন করে দেখা দিয়েছে স্বাধীনতা বিরোধী শকুনরা বাংলার আকাশে ঘুরে বেড়াচ্ছে স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট করার জন্য, নির্বাচন বানচাল করার জন্য, নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে। তারা সেই 71-এর পুরান মহাজন। পাকিস্তান বাহিনী যখন বাংলার উপরে আক্রমণ করেছিল, তারা ছিল হানাদার বাহিনীকে সমর্থন করেছিল এবং তারা হলো জল্লাদ বাহিনী। এদেশের লক্ষ লক্ষ মানুষকে হত্যা করার সহযোগিতা করেছে তারা, মা বোনের ইজ্জত লুটে নিয়েছে তারা, অগ্নিসংযোগ করেছে ঘর বাড়িতে, হিন্দুদের বাড়ি ঘর লুটপাট করেছে। আজকে তারাই আবার বাংলার মানুষেরকে ধোঁকা দেওয়ার জন্য ভণ্ড প্রতারক তারা সেদিন মন্দিরে গিয়ে বলছে পূজা আর রোজা নাকি এক। নাউজুবিল্লাহ। তারা বলছে আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কৃষ্ণ, ভগবান কৃষ্ণ নাকি এক। নাউজুবিল্লাহ। তারা গীতা পাঠ করেছে, তারা মন্তর পড়েছে। তারা সেদিন গিয়ে আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ নাম বলে তারা বলেছে যা দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা নমস্তেস্যৈ 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 নমো নমঃ। তারা বিদায় করেছে এইভাবে এই জামাত ইসলামের দল। এই জন্য তো আমার নবী বলেছেন মান গাসসা ফালাইসা মিন্না। যারা প্রতারণা করে, যারা প্রতারক, তারা আমাদের ধর্মের মধ্যে নাই, তারা আমাদের দলের মধ্যে নাই, তারা আমাদের কেউ না। বন্ধুগণ, এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি 1971 সালের স্বাধীনতা যুদ্ধের শহীদ পরিবারের সদস্য, বীর মুক্তিযোদ্ধা, ঢাকা কাঁপানো ক্র্যাক প্ল্যাটুনের সম্মানিত সদস্য, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের বিপ্লবী সভাপতি এবং আজকের সভার সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব ইশতিয়াক আজিজ উলফাতকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ শহীদ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর জন্মদিন উপলক্ষে আজকে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের এই আয়োজনের প্রধান অতিথি জনাব নজরুল ইসলাম খান, মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান, জাতীয়তাবাদী দলের স্ট্যান্ডিং কমিটির মেম্বার, ওনার মতন একজন প্রাজ্ঞ, একজন জ্ঞানী মানুষ আমাদের মাঝে আজকে আমরা প্রধান অতিথি হিসেবে পেয়েছি, আমরা গর্বিত। উনি খালি মুক্তিযোদ্ধাই না, স্ট্যান্ডিং কমিটির মেম্বারই না, উনি বাংলাদেশের ইতিহাসের একটা অংশ। আমরা যারা বয়স্ক এখানে আছি মুক্তিযোদ্ধারা, তারা জানেন, তবে সমূহ আমার স্মরণ করিয়ে দেই যে 19শে নভেম্বরে একটা পাকিস্তানের একটা আর্মির একটা সেকশন, একটা প্লাটুন গাজীপুরে বাঙালিদের উপর অস্ত্র চালাতে বলে। তখনকার বাঙালিদের যারা ছিলেন শ্রমিক নেতারা ওটা প্রতিবাদ করে। সেই প্রতিবাদের ফলে তারা গুলি করতে ব্যর্থ হয় এবং ঢাকায় পালিয়ে আসে। সেই আন্দোলনের নেতা ছিলেন আমাদের সামনে বসে আছেন এখন নজরুল ইসলাম খান সাহেব। 19শে নভেম্বর 19শে মার্চ, 25শে মার্চের 6 দিন আগে। সুধীবৃন্দ, আমার মুক্তিযোদ্ধা ভাইয়েরা,
বোনেরা, মিডিয়ার ভাইয়েরা, বোনেরা, আপনারা যারা আজকে এসছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আমরা আজকে অনেক কিছুই জানতে পারলাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্বন্ধে, ওনার সততা, ওনার সাহসিকতা, ওনার দূরদৃষ্টি। একজন বক্তা বলে গেলেন, যদি ওনাকে আরো কিছুদিন সময় পেতেন তাহলে হয়তো বাংলাদেশের চেহারাটাই অন্যরকম হয়ে যেত। তার করা, তার শুরু করা সেই সমস্ত জিনিস, খাল কাটা, গার্মেন্টস, বিদেশে মানুষ এক্সপোর্ট, মানুষ পাঠানো, ফরেন কারেন্সি আর্ন করার জন্য, এই সবই ওনার মাথার থেকে এসেছে। আর সাহসিকতা, উনি যে খালি একজন বীর উত্তম তা না, আপনারা সবাই জানেন যে উনি পাকিস্তানে যুদ্ধে যে ভারতের সাথে উনি ওখানেও খেতাব পেয়েছিলেন। কেম খান আমাকে স্মরণ করিয়ে দিলেন আমাদের সভাপতি আজকে, এই প্রধান অতিথি, কেম খান সেক্টরে উনি পেয়েছিলেন সিতারায় জুররাত। এমন একটা মানুষ আমরা হারিয়েছি। আপনারা লক্ষ্য করবেন যে আমাদের মুক্তিযুদ্ধ দলের প্রত্যেক প্রোগ্রামেই আমরা এই ডানে একটা জিআই বাংলাদেশ এবং বাঁয়ে একটা বাংলায় জিআই বাংলাদেশ, এইটা আমরা লিখি। কারণ আমরা জানি, আমরা যারা ৭১-এর মুক্তিযোদ্ধা, আমরা জানি তার অবদানটা কি ছিল। উনি শুরু করেছিলেন ওনার ঘোষণার মাধ্যমে, আবার উনি ৭ই নভেম্বরে আবার বাংলাদেশের ভার নিয়েছিলেন, এবং তারপরে বেগম জিয়া বাংলাদেশকে কোথায় নিয়ে এসছেন। আমরা অনেক ভাগ্যবান, আমরা মুক্তিযোদ্ধারা অনেক ভাগ্যবান। কারণ কেউ অস্বীকার করতে পারবেন না যে মিথ্যা গত 15 বছর, 16 বছর, 17 বছর আমাদের উপর দিয়ে, দেশের উপর দিয়ে দিয়ে গেছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং শেখ হাসিনা। যে 27শে মার্চ আমরা যখন যুবক ছিলাম, যখন যুদ্ধে যাওয়ার যখন আমাদের বয়স ছিল, তখন আমরা একটা শব্দ শুনেছিলাম রেডিওর মাধ্যমে, আমি মেজর জিয়া বলছি, I hereby declare the independence of Bangladesh and also as president. উনি কিন্তু কয়েকদিনের জন্য বাংলাদেশের স্বঘোষিত প্রথম প্রেসিডেন্ট পর্যন্ত ছিলেন। ওই আওয়াজটা আসার পর আমরা কিন্তু যখন আমরা দিক ঘুরে ফিরছি, চেষ্টা করছি কি হতে যাবে, কি হবে, আমরা ওই আওয়াজটা শোনার পরেই আমরা ডিসিশন নিয়েছি সবাই বাংলাদেশের। আমাদের প্রধান অতিথির তিন ভাই মুক্তিযোদ্ধা, বড় ভাই যোদ্ধা হতো, তারপরে নজরুল ইসলাম ভাই, তারপরে আমাদের মিজানুর রহমান, উনি বীর প্রতীক। সবাই আমরা তখন বয়স কম, তখন যুবক, আমরা যুদ্ধে যাওয়ার ডিসিশন নিয়ে গেল, সারা দেশ যুদ্ধে লিপ্ত হয়ে গেল। জিয়াউর রহমান সাহেব আমাদের সাধারণ মানুষ থেকে আমাদেরকে যোদ্ধা হিসেবে আমাদের পরিবর্তন করে দিলেন। সেই যে আমরা বন্দুক হাতে নিলাম, আমরা আজও আমরা যোদ্ধা। মুক্তিযুদ্ধ কোনো সময় শেষ হয় না, আমাদের বয়স হয়ে গেছে, কিন্তু আমাদের ডাকে প্রত্যেকবার আপনারা সবাই এসে হাজির হন দুটো কথা বলবার জন্য, দুটো কথা শুনবার জন্য। সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের দেশটা এখন খুব একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে। ভারতে শেখ হাসিনাকে রাখা হয়েছে, তাকে এবং হাজার হাজার আওয়ামী লীগাররা যারা মানুষের বুকের উপরে গুলি চালিয়েছে, যারা হেলিকপ্টার দিয়ে 37টা শিশুকে পর্যন্ত হত্যা করেছে হেলিকপ্টার থেকে গুলি করিয়ে, ওই রকম এক্সাম্পল কিন্তু ৭১-এও নাই। ওইটা একটা ব্যাপার আমাদের মাথায় রাখতে হবে। আর যারা আমাদের বুকে গুলি চালিয়েছিল, পাকিস্তানিদের সাথে হাত মিলিয়ে, যারা বাংলাদেশে বিশ্বাস করে নাই, তারা এখন আবার রাষ্ট্র ক্ষমতায় যেতে চাচ্ছে। ঠিক আছে,
এটা একটা গণতান্ত্রিক দেশ, তারা নির্বাচন করবে, যদি দেশের মানুষ তাদেরকে ভোট দেয় তাহলে তার সরকার গঠন করবে। কিন্তু তারা নানান রকম কনস্পিরেসি চালাচ্ছে। ভোটের ব্যালট ভাগ করবে কিভাবে, এই বিএনপির প্রতীকটা কোথায় হবে, এই তাদের লোকজনকে ইলেকশন কমিশনে বসানো, এটা ওটা নানান রকম ষড়যন্ত্র একটার পর একটা তারা করে যাচ্ছে। সেখানে আমাদের প্রবলেম আছে, সেখানে আমাদের প্রতিবাদ করতে হবে। আমরা মনে করেছিলাম যে শেখ হাসিনা চলে যাওয়ার পর আমরা মনে করেছিলাম বা বাংলাদেশ আওয়ামী লীগ পলায়ন করবার পর আমাদের মুক্তিযোদ্ধাদের বোধহয় এখন রিটায়ারমেন্টে যাওয়ার সময় এসে গেছে। কিন্তু যখন দেখলাম যে এই দলটা জামাতে ইসলাম আবার তাদের সাপের ফনা তুলে ধরেছে, আমাদের তো ভাই এটা উচিত হবে না এটা প্রতিবাদ না করা। বাংলাদেশের মানুষের উপরে আমাদের ভরসা রাখতে হবে। তারা 91-তে ঠিক জায়গায় ভোট দিয়েছিল, তারা 96-তে ঠিক জায়গায় ভোট দিয়েছিল, তারা 2001-এও কিন্তু দেখেন ঠিক জায়গায় ভোট দিয়েছিল, এবং পাকিস্তানিদের বিরুদ্ধে 1970 সালেও কিন্তু তারা ঠিক জায়গায় ভোট দিয়েছিল। কাজেই বাংলাদেশের মানুষের উপর আমাদের বিশ্বাস যে তারা সবসময় ঠিক জায়গায় ভোটটা দেবে। আর এইবারও দেখবেন, এইবারও তারা ঠিক একইভাবে আবার জামাতকে, এই বিষধর সাপকে আবার গর্তের মধ্যে ঢুকিয়ে দেবে। কিন্তু আমাদের বসে থাকলে হবে না। আমাদের মুক্তিযোদ্ধা ভাইয়েরা এবং মুক্তিযুদ্ধের প্রজন্ম আমাদেরকে তৎপর হতে হবে। আমাদের সবার কাছে গিয়ে গিয়ে বলতে হবে, আমার অনেক বক্তারা এই কথাটি বলে গেছেন যে আপনারা বসে থাকবেন না, ভোট ধানের শীষে দিতে হবে এই দেশের সার্বভৌমত্বের জন্য, এই দেশের স্বাধীনতার জন্য। বন্ধুরা, বেগম জিয়া যে আমাদের ছেড়ে কিছুদিন আগে চলে গেলেন, আমরা যে কোনো সমস্ত প্রোগ্রামে আমরা আগে জিয়াউর রহমান সাহেবের জন্মদিন, ওনার মৃত্যুবার্ষিকী আমরা পালন করতাম। আজকে ভারাক্রান্ত মনে বেগম জিয়াকেও সেই সাথে সেই ব্র্যাকেটের মধ্যে ফেলতে হচ্ছে। বেগম জিয়া এবং প্রেসিডেন্ট জিয়া এবং তাদের পুত্র কোকো, যার নাকি গতকালকে তার মৃত্যুবার্ষিকী গেল। দেখেন এই ফ্যামিলিটা, এই পরিবারটা পুরোপুরি বাংলাদেশ বিগত দিনে তাদের দ্বারা, এবং আমরা ভাগ্যবান যে বলেছিলাম প্রেসিডেন্ট জিয়ার পুত্র, ম্যাডাম বেগম জিয়ার পুত্র তারেক রহমান সাহেব, উনি ঘটনাক্রমে আল্লাহর ইশারায় তার সাহায্যে উনি ফেরত এসেছেন বাংলাদেশে। এর চেয়ে ভালো জিনিস কি আর হতে পারে? আমরা এই বয়সে স্বস্তিতে ঘরে ফিরে যেতে পারবো, জানি যে প্রেসিডেন্ট জিয়া এবং বেগম জিয়ার ছেলে জনাব তারেক রহমান হাল ধরেছে। আমরা যতদিন পারি তার পাশে থেকে তার হাত শক্তিশালী করব, এবং সামনের দিনে আমরা যে 71-এ পাই নাই আমাদের প্রত্যাশিত বাংলাদেশ, আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ, আমরা তারেক রহমান সাহেবের মাধ্যমে, আমাদের চেয়ারম্যান সাহেবের মাধ্যমে আমরা সেই বাংলাদেশটা আমরা পাবো। আমার কথা আর বাড়াবো না, কথা বাড়ালেই কথা বাড়ে, কারণ ভারতের বিরুদ্ধে অনেক কিছু বলার কথা ছিল। তাদের মাইনরিটি কার্ড যার তারা যে প্লে করে, তারা আমাদের এখানে যদি 20 কোটি লোকের মানুষ যদি একজন মারা যায়, সে যদি হিন্দু হয়, সাথে সাথে ইন্ডিয়ান মিডিয়া আপনারা জানেন যে কিভাবে কথা বলা শুরু করে, একজনকে মেরে ফেলেছে, একজনকে মেরে ফেলেছে, হত্যা করে ফেলেছে। তারা বলতে থাকে যে বাংলাদেশ একটা সন্ত্রাসীদের স্বর্গরাজ্য হয়ে গেছে। আমরা গত 5ই অগস্টের পর থেকে অনেক ভালো আছি না ভাইয়েরা? আমরা নিজেদের বাসায় থাকি, নিজেদের বালিশে ঘুমাই, শান্তিভাবে সবকিছু চলছে।
ইনশাআল্লাহ সামনের নির্বাচনের পর দেশ আরো অনেক অনেক ভালোভাবে চলবে, এই আশা ব্যক্ত করে আপনাদের কাছ থেকে আজকে এখানে বিদায় নিচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম জিয়া অমর হোক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা দল জিন্দাবাদ। সবাইকে আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাই ইশতিয়াক আজিজুল স্যারকে। বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি প্রখ্যাত শ্রমিক নেতা, বীর মুক্তিযোদ্ধা, যিনি এখন খুব দায়িত্ব পালন করছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসাবে, এবং আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব নজরুল ইসলাম খানকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। জনাব নজরুল ইসলাম খান, আসুন করতালির মাধ্যমে তাকে আবার সম্মান জানাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কর্তৃক আয়োজিত আমাদের নেতা, মহান স্বাধীনতার ঘোষক, সমৃদ্ধ বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৯০তম জন্মবার্ষিকীর এই আলোচনা সভার মাননীয় সভাপতি, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি সহকর্মী জনাব ইশতিয়াক আজিজ উলফাত, বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল জয়নুল আবেদিন সাহেব, মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধাবৃন্দ, সুধীমণ্ডলী, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের পুণ্য স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করি যারা তার সাথে যুদ্ধ করতে গিয়ে জীবন দিয়েছেন, মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন পর্যায়ে যারা শহীদ হয়েছেন এবং মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা গণতন্ত্র বাস্তবায়নের জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, দেশের কল্যাণের জন্য যারা বিভিন্ন সময়ে জীবন দিয়েছেন, গুম হয়েছেন, খুন হয়েছেন, তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানাই। 2024-এর ছাত্র শ্রমিক গণঅভ্যুত্থানে যারা নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, তাদের প্রতিও শ্রদ্ধা নিবেদন করছি। প্রিয় সাথীরা, স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত প্রথম দিকে কয়েক বছর বাদে, প্রথম দিকে বোধহয় 1, 2, 3 বছর বাদে আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি আমরা শুধু আক্ষেপ করে যাচ্ছি যে কারণে যুদ্ধ করলাম সেটা তো পূরণ হলো না। কিন্তু সেটা পূরণ করার জন্য যে লড়াই, সেই লড়াইটাকে আমরা জোরদার করতে পারি নাই, যার জন্য আজও আমরা আক্ষেপ করে চলেছি। এটা খুব দুর্ভাগ্যজনক। এখনো আমি আমার সামনে দেখছি
কিছু মুক্তিযোদ্ধা এখনো তো বেঁচে আছি আমরা। আগামী হয়তো কিছুদিন পর, কয়েক বছর পরে আমরা শুধুই স্মৃতির বিষয় হয়ে যাব। আমরা শুধুই বলবে মানুষ যে দেশে কিছু মুক্তিযোদ্ধা ছিলেন, তার আগে অন্তত আমরা যতদিন বেঁচে আছি এই সময়ের মধ্যে কিছু করা যায় কিনা একটু চেষ্টা করে দেখা উচিত বলে আমি মনে করি। অনেকে আজকাল মুক্তিযোদ্ধাদের তুচ্ছ তাচ্ছিল্য করে ইউটিউব এগুলো বানায়। আমি স্বীকার করি যে মুক্তিযোদ্ধাদের মধ্যেও কিছু লোভী মানুষ ছিলেন বা আছেন, মুক্তিযোদ্ধাদের মধ্যেও মন্দ মানুষ ছিলেন বা আছেন, কিন্তু সমাজের কোন শ্রেণী পেশা এটা নাই? সব শ্রেণী পেশাতেই তো আছে। এমনকি শিক্ষক যারা, মসজিদের ইমাম যারা, যাদেরকে আমরা সবচেয়ে বেশি সম্মান করি, তার মধ্যে কি মন্দ মানুষ নাই? কিন্তু তারপরে বিশেষ করে মুক্তিযোদ্ধাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে যেসব কথা বলা হচ্ছে আজকাল, এটা একটা বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য, মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার জন্য, মুক্তিযুদ্ধের স্মৃতিকে আচ্ছন্ন করে ফেলার জন্য। 24-এর গণঅভ্যুত্থানকে আমরা সবাই ধারণ করি। আমি নিজেও সেই সময় কারারুদ্ধ ছিলাম। আমার স্ত্রী 4 লিটারে অক্সিজেন চলছে, সে অবস্থা আমাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছিল। জেলখানায় দেখলাম শতকরা প্রায় 80% শুধু বিএনপি এবং অঙ্গদলের নেতাকর্মী। আমি যে ডিভিশনে ছিলাম সেখানে মাত্র 2 জন বাদে বাকি সবাই বিএনপির লোক। এমনি এমনি গ্রেফতার করেছে আমাদের। ওই আন্দোলন দমন করার জন্যই তো গ্রেফতার করা হয়েছিল। তাহলে সেই আন্দোলনে আমরা ছিলাম তো যুক্ত। ওই লড়াইটাকে, ওই আন্দোলনটাকে দ্বিতীয় স্বাধীনতা বলে প্রচার করার চেষ্টা হলো। উদ্দেশ্য পরিষ্কার, আমাদের স্বাধীনতা যুদ্ধ, আমাদের স্বাধীনতা, এটাকে আন্ডারমাইন করা। আমরা এটাকে অপছন্দ করেছি, আমরা প্রতিবাদ করেছি। 71-এর স্বাধীনতা যুদ্ধকে অবমূল্যায়ন করার তো কোনো প্রয়োজন নাই। 24-এর যে গণঅভ্যুত্থান, এটাকে মর্যাদা সম্পন্ন করার জন্য অন্য কোনো কিছুকে তো সমাবর্তিত করার কোনো প্রয়োজন নাই। এমনিতেই বাংলাদেশের রাজনীতির ইতিহাসে, পরিবর্তনের ইতিহাসে 24-এর গণঅভ্যুত্থান একটা বিশেষ স্থান নিয়ে থাকবে। 90-এর ছাত্র গণঅভ্যুত্থান একটা বিশেষ স্থান নিয়ে থাকবে। কিন্তু এর কোনোটাই মহান মুক্তিযুদ্ধের সমান হতে পারে না। কিন্তু সেই চেষ্টাই চলছে। আমি মুক্তিযোদ্ধা ভাইদেরকে আমি অনুরোধ করব, এখন আমরা বেঁচে আছি, আমাদের সামনে দিয়ে এটা হতে দেওয়া যাবে না। বন্ধুরা আমার, শহীদ জিয়ার প্রসঙ্গে আসি। আল্লাহর অসীম মেহেরবানি যে শহীদ জিয়ার রাজনীতির প্রথম দিন থেকে আমি তার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। বিএনপির প্রথম কমিটিতে আমি শ্রমিক বিষয়ক সম্পাদক ছিলাম এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক ছিলাম, এখনো আছি। খুব কাছে থেকে দেখার সৌভাগ্য হয়েছে আমার তার রাজনৈতিক জীবনে, কিন্তু তার সৈনিক জীবনে, তার লড়াইয়ের ময়দানে আপনারা অনেকে আছেন যারা আমার চেয়ে অনেক বেশি কাছে থেকে তাকে দেখেছেন।
আমি তাদের ঈর্ষা করি যে যদি আপনাদের মতো ওই সময়ে যদি আমি তার কাছে থাকতে পারতাম ভালো হতো। স্বাধীনতা যুদ্ধেরও আগে উনি যখন জয়দেবপুরের সেকেন্ড বেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড ইন কমান্ড ছিলেন, সম্ভবত 70 সালের প্রথম দিকে, তার কমান্ডিং অফিসার ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মাসুদুল হাসান খান। উনি আমার আত্মীয় ছিলেন। ওনার বাসায় একদিন দেখা হয়েছিল জিয়াউর রহমান সাহেবের সঙ্গে। তার কয়েকদিন পরেই উনি চলে আসলেন এবং জার্মানিতে ট্রেনিংয়ে গেলেন এবং সেখান থেকে ফিরে তিনি চিটাগংয়ে 8ম বেঙ্গলের সেকেন্ড ইন কমান্ড হিসেবে যোগদান করেছিলেন। মুক্তিযুদ্ধের সময় তিনি সেখানেই ছিলেন। আর ওনার জায়গায় জয়দেবপুরের সেকেন্ড বেঙ্গল আসলো মেজর শফিউল্লাহ সাহেব। আমরা তার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছিলাম। সর্বদলীয় মুক্তি সংগ্রাম পরিষদের আমি ট্রেজারার ছিলাম এবং যেটা একটু আগে উলফাত সাহেব বললেন, 19শে মার্চে একটু আগে জয়নাল সাহেব বলছিলেন যে পাকিস্তান আর্মি চেষ্টা করছিল বাঙালি সৈন্যদেরকে আনআর্মড করার। সেই চেষ্টাতেই ব্রিগেডিয়ার জাহাঙ্গীর আবরারের নেতৃত্বে পাকিস্তানি সেনাবাহিনীর একটা বড় কনভয় জয়দেবপুরে গেছিল বাঙালি সেনাদেরকে আনআর্ম করার জন্য। আমরা সেটাকে প্রতিহত করেছিলাম। জনগণ, সেখানকার সাধারণ মানুষ, ছাত্র, শ্রমিক, আমরা প্রতিহত করেছিলাম। পারি নাই, অস্ত্র নিয়ে যেতে পারি নাই, কিন্তু লড়াইয়ে তো টিকতে পারি নাই আমরা। এই রেল লাইনের পাথর, তীর, ধনুক আর দোনালা একনালা বন্দুক দিয়ে কি আর্মির সঙ্গে লড়াই করে যেতে যায়? যায় না। কিন্তু আমরা তখন সেটা বুঝি নাই। আমাদের কাছে মনে হয়েছে যে আমরা তাদের চেয়ে কোনো অংশে কম না, লড়াই করেছি। মারা গেছে আমাদের বেশ কয়েকজন। জয়দেবপুর চৌরাস্তায় এখনো দেখবেন একটা স্মৃতি, একটা ভাস্কর্য আছে। বন্ধুরা আমার, শহীদ জিয়াকে আমরা শুধু এই কারণেই শ্রদ্ধা করি না যে উনি আমাদের দলের চেয়ারম্যান ছিলেন। একজন মানুষ হিসাবে, একজন সৈনিক হিসাবে, একজন রাজনীতিবিদ হিসাবে, একজন রাষ্ট্রনায়ক হিসাবে বা রাষ্ট্রপতি হিসাবে, যে কোনো বিবেচনাতেই এই মানুষটা শ্রদ্ধা পাওয়ার যোগ্য। আপনি যে কোনো একজন নাগরিকের জন্য সবচেয়ে মর্যাদার কি বিষয় হতে পারে? মুক্তিযুদ্ধে অংশগ্রহণ, দেশের স্বাধীনতার জন্য আমি লড়াই করেছি। একজন নাগরিক হিসাবে এর চেয়ে বড় মর্যাদার আর কোনো বিষয় আছে? আর কেউ হইতে পারবে এখন? পারবে না। কিন্তু তার চেয়েও বেশি মর্যাদার যিনি স্বাধীনতার ঘোষণা দিলেন, তাই না? সেই মর্যাদার অধিকারী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম। অর্থাৎ একজন নাগরিক হিসাবে সর্বোচ্চ মর্যাদার অধিকারী ছিলেন তিনি। দেন আসুন একজন সৈনিক হিসাবে। জনাব ভাই সেনা কর্মকর্তা ছিলেন, এখানে আরো অনেকেই আছেন। একজন সেনা কর্মকর্তার স্বপ্ন থাকে উনি সেনা প্রধান হবেন, তাই না? মুক্তিযোদ্ধা দল যারা করেন স্বপ্ন থাকবে যে তারা একদিন মুক্তিযোদ্ধা দলের প্রেসিডেন্ট হবেন, সেক্রেটারি হবেন। থাকবে না? এটা সাধারণ না? জিয়াউর রহমান সেনা প্রধান হয়েছেন এবং সেনা প্রধান শুধু হন নাই, সৈনিক এবং কর্মকর্তাদের শ্রদ্ধার আসনে বসেছেন তিনি সেনা প্রধান হিসাবে। সব সেনা প্রধান এত মর্যাদার অধিকারী হয় না, সেটা হয়েছে। তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসলেন। আমি বলি বাংলাটা ঠিক এরকম যে 1975 সালের 7ই নভেম্বর জিয়াউর রহমান সাহেবকে তার গৃহবন্দী অবস্থা থেকে মুক্ত করে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার আবর্তে নিক্ষেপ করা হয়েছিল। ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। উনি তো রাষ্ট্রের দায়িত্ব নিতে চান নাই, উনি তো বন্দী হয়েছিলেন। উনি বরঞ্চ দরখাস্ত করেছিলেন যে তার পেনশনটা যেন ঠিক মতো দেওয়া হয় তাকে। কখনো ঝগড়াঝাটি করতে চান নাই।
কিন্তু তাকে সিপাহী জনতার বিপ্লবের মধ্যে দিয়ে তাকে ঘাড়ে করে নিয়ে এসে দায়িত্ব দেওয়া হলো যে আপনি দেশ চালাবেন। ভাবেন একবার যে তাকে যখন এই দায়িত্বটা দেওয়া হলো তখন বাংলাদেশের অবস্থা, আপনারা তো মুরব্বীরা যারা আছেন তাদের তো মনে থাকার কথা যে সেই সময় বাংলাদেশে কোনো সংসদ ছিল না, জাতীয় সংসদ বাতিল করা ছিল, কোনো মন্ত্রিসভা ছিল না, কোথাও কোনো শৃঙ্খলা ছিল না। ক্যান্টনমেন্টে পর্যন্ত জাসদের কিছু মানুষ তারা অফিসারদেরকে খুন করছে, পুলিশ বলেন প্রশাসন বলেন, কোথাও কোনো শৃঙ্খলা ছিল না। দেশের অর্থনীতি বিপর্যস্ত অবস্থায় ছিল। শুধু একজন রাষ্ট্রপতি ছিল যার বয়স ছিল মাত্র একদিন, বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম 6 নভেম্বর রাষ্ট্রপতির শপথ গ্রহণ করেছিলেন। ভাবেন, এত কোটি লোকের একটা দেশ, সেখানে কোনো সরকার নাই, কোনো সংসদ নাই, একদিন বয়সে একজন রাষ্ট্রপতি, সমস্ত ক্ষেত্রে বিশৃঙ্খলা, এরকম একটা দেশের দায়িত্ব নেওয়া কি কোনো সাধারণ ব্যাপার, কোনো সহজ ব্যাপার? কিন্তু এই দায়িত্বটা তাকে দেওয়া হলো যিনি এরকম দুর্যোগ মোকাবেলায় সক্ষম এবং যোগ্য। কিভাবে বুঝছে সেই সৈনিকরা, সেনা কর্মকর্তারা, জনগণ? কারণ এই মানুষটাই সেই মানুষ যিনি 1971 সালের 25শে মার্চ মধ্যরাত্রের পরে তার পাহারায় নিযুক্ত পাকিস্তানি সেনাদের অস্ত্র কেড়ে নিয়ে তাদের দিকে তাক করে বলেছিলেন, উই রিভল্ট, আমরা বিদ্রোহ করলাম, এবং তার বাহিনী নিয়ে তিনি যুদ্ধে নেমেছিলেন। তখন তিনি জানতেন না যে তার এই কাজের সমর্থন তিনি কার কার কাছ থেকে পাবেন, কোথায় কোথায় পাবেন, উনি জানতেন না, জানার কথা না। কিন্তু উনি দায়িত্ব নিয়ে লড়াইয়ের ময়দানে নেমে গিয়েছিলেন। আল্লাহর অসীম মেহেরবানি যে তার সেই কাজ সবাই সমর্থন করেছে, গ্রহণ করেছে, অনুসরণ করেছে, এবং এক পর্যায়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। সেই মানুষটা সাধারণ অবস্থায় আমরা সবাই যে কোনো দায়িত্ব নিতে পারি, কিন্তু অনিশ্চিত এক দুর্যোগকালে দায়িত্ব নেওয়ার মতো সাহসিকতা, দূরদর্শিতা এবং সক্ষমতা সবার থাকে না। জিয়াউর রহমান ছিলেন সেরকম একজন বিরল মানুষ যিনি এটা পারতেন এবং পেরেছেন। তিনি রাষ্ট্রপতি হয়ে দেশের কল্যাণের জন্য কি কাজ করেছেন, কত কাজ করেছেন আপনাদের জানা আছে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা বলেন, বহুদলীয় গণতন্ত্র, বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা, মানুষের হতাশ মানুষের মধ্যে নতুন করে আশার সঞ্চার করা, তাদেরকে সাথে নিয়ে দেশের উন্নয়ন অগ্রযাত্রার মহাকর্মযজ্ঞ শুরু করা, এগিয়ে চলা। আপনার কৃষি বলেন, শিক্ষা বলেন, স্বাস্থ্য বলেন, কর্মসংস্থান বলেন, শিল্প উন্নয়ন বলেন, কোথায় জিয়াউর রহমানের অবদানের কমতি আছে? কত দূরদৃষ্টি সম্পন্ন একজন মানুষ হলে এমন কিছু কাজ করা যায় যেই কাজের সুফল এখনো ভোগ করি আমরা, যেই কাজের কোনো পরিবর্তনের কল্পনাও করতে পারে না কেউ।
তিনি সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযুক্ত করেছিলেন। জি ঠিক। কত পরিবর্তন হলো, কেউ বদলাতে সাহস পেয়েছে? বদলায় গেছে না? বদলায় দায়িত্ব। ভাবেন একবার, কেউ মন্দ বলতে পারে নাই তার যুগান্তকারী কোনো কাজ। উনি যে স্বেচ্ছাশ্রমে নদী এবং খাল খননের কাজ শুরু করেছিলেন, কাজটা যে ভালো ছিল এই ব্যাপারে কেউ দ্বিমত করে না তো কেউ। তিনি যে চিন্তা করেছিলেন যে এই দেশের এত বিপুল সংখ্যক বেকার জনগোষ্ঠীর কাজের সুযোগ সৃষ্টি করার জন্য, তাদের হালাল উপার্জনের সুযোগ সৃষ্টি করার জন্য আমাদের দেশে ক্ষুদ্র এবং কুটির শিল্প প্রতিষ্ঠা করা দরকার। আমাদের দেশে এমন শিল্প দরকার যে শিল্পে কম দক্ষতা দিয়ে বেশি লোকের কর্মসংস্থান হয়। আমাদের দেশে যতই চেষ্টা করি সবাইকে আমরা দেশে চাকরি দিতে পারবো না, তাদের জন্য বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা দরকার। এর কোনো ব্যাপারে কারো কোনো দ্বিমত আছে এখনো? তাই তো 1976 সালে মধ্যপ্রাচ্যের 6টা দেশে 8,500 শ্রমিক পাঠানোর মাধ্যমে উনি যেটা শুরু করেছিলেন, আজকে 1 কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশি আছেন। ভাবেন, রিয়াজ গার্মেন্টস বলে একটা গার্মেন্টস 10,000 পিস শার্ট প্যারিসে রপ্তানি করেছিল। এই দিয়ে আমার গার্মেন্টস রপ্তানি শুরু। আর সেই গার্মেন্টস শিল্প আজকে আমাদের বাংলাদেশের অর্থনীতির প্রধান খাত। লক্ষ লক্ষ নারী পুরুষ সেখানে কাজ করে। কেউ এটার পরিবর্তনের চিন্তা করতে পারে না। উনি গ্রামের উন্নয়নের জন্য, গ্রামের মানুষের কল্যাণের জন্য, গ্রামের শান্তি শৃঙ্খলার জন্য যে গ্রাম প্রতিরক্ষা দল তৈরি করেছিলেন, এতে কি বদলানো গেছে না যাবে? যাবে না তো। এটা কে দিচ্ছে দেয়? আলোচনা কি, প্রশ্ন কি, কি বিপদে আছি বলেন বন্ধুগণ। একজন রাজনীতিবিদ তো হইলেন তিনি, তাই না? উনি একটা রাজনৈতিক দল গঠন করলেন এবং সেই রাজনীতির প্রথম কথাটা তিনি কি বললেন? যে আমরা এদেশের মানুষ, আমাদের জাতিসত্তার একটা স্পষ্ট পরিচয় থাকা দরকার যে আমরা কে। উনি বললেন, আমরা যে বলি যে আমরা বাঙালি, এটা পরিপূর্ণ হয় না। যদি বলি আমরা বাঙালি, কেউ জিজ্ঞাসা করবে আপনি কোথাকার বাঙাল? বাংলাদেশের না পশ্চিম বাংলার, না ত্রিপুরার, না আসামের? আছে না বাঙালি সব জায়গায়? উনি স্পষ্ট একটা জাতিসত্তার পরিচয় নিয়ে আসলেন আমাদের জন্য, বাংলাদেশি। বদলাতে পারছে আজ পর্যন্ত কেউ? এমনকি আওয়ামী লীগের আমলে সংবিধান সংশোধন করলো, জাতি হিসাবে আমরা বাঙালি, তবে নাগরিক হিসাবে আমরা বাংলাদেশি। বুঝতে পারছেন? এরে ভাই, আমি জাতি হিসাবে আর নাগরিক হিসাবে না, এখন আমার মায়ের সন্তান হিসাবে আমার নাম অমুক, ডাক নামে ডাকবেন, আর আমার বাপের ছেলে হিসাবে আমার পুরা নাম ডাকবেন, এটা হলো নাকি? বাঙালি তো বটেই, আমরা বাঙালি 100 বার, 1 কোটি বার বাঙালি, 1 কোটি বার আমি একজন মুসলমান। কিন্তু আমার রাষ্ট্রীয় পরিচয় যদি বলেন, আমার জাতিসত্তার পরিচয় যদি বলেন, আমি বললাম বাংলাদেশি। আরবের সবাই প্রায় আরবিতে কথা বলে, কিন্তু একজন কাতারিকে আপনি বলতে পারবেন যে সৌদি? আরবি না তো তারা, কেউ কাতারি, কেউ ইরাকি, কেউ ইরানি, কেউ সৌদি, কেউ বাহরাইনি, এরকম তাদের পরিচয় আছে। ইংরেজি ভাষা যারা কথা বলে সবাই কি ইংলিশম্যান নাকি? আমেরিকার কি ইংলিশম্যান না অস্ট্রেলিয়ার ইংলিশম্যান? না তো। কাজে শুধু ভাষা দিয়ে নাগরিকত্ব হয় না। এই জন্য তিনি আমাদের পরিচয় দিলেন বাংলাদেশি বলে, যেটা আজ পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারে নাই। এরকম অসংখ্য ব্যাপার আছে। বাংলাদেশে এমন একটা রাজনীতি, এমন একটা রাজনৈতিক
চর্চা তিনি সূচনা করলেন, যেই রাজনৈতিক দল সেই রাজনীতি আজও বাংলাদেশের মূলধারা রাজনীতি হিসেবে পরিচিত, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এখনো মূলধারা। কত চেষ্টা হয়েছে কিন্তু এই দলটাকে নিঃশেষ করা যায় নাই। অর্থাৎ তিনি একটা নতুন ধারার রাজনীতির সূচনা করতে পেরেছিলেন। তাহলে আমরা কি দেখতেছি আর কি, একজন মানুষ হিসাবে, একজন সৈনিক হিসাবে, একজন রাষ্ট্রনায়ক হিসাবে, একজন রাজনীতিবিদ হিসাবে যত ক্ষেত্রে তার বিচরণ, প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর মেহেরবানিতে তিনি সফল হয়েছেন। সেই জন্য এই মানুষটাকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, মর্যাদা দেই এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন। বন্ধুরা আমার, এখন যদি আসলে আমরা তাকে শ্রদ্ধা করি, যদি ভালোবাসি, যদি মনে করি যে তার কিছু অবদান আছে দেশের জন্য, তাহলে তার যে ভাবনা চিন্তা সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের কিছু না কিছু ভূমিকা তো আছে, কিছু না কিছু দায়িত্ব তো আছে আমাদের, সেটা আমাদের পালন করা উচিত বলে আমি মনে করি। আর না হলে আমরা পিছিয়ে যাব, যেমন আমরা পিছিয়ে গিয়েছিলাম দেশ স্বাধীন হওয়ার কিছু পরও, যখন মানুষের আকাঙ্ক্ষা ছিল তুঙ্গে কিন্তু পূরণ হয় নাই, হতাশ হয়ে গেছে মানুষ। এরকম ভাবে বারবার আপনি এরশাদ সাহেবের আমলে কত উন্নয়নের বয়ান শুনেছি আমরা, যেমন শুনেছি আইয়ুব খানের সময়, এটা মুরব্বীরা যারা আছেন তারা বলতে পারবেন। 68 সালে উন্নয়নের দশক পালন করেছিল আইয়ুব খান, 69 সালে নাই, পলায়ন, ইয়াহিয়া খানকে দায়িত্ব দিয়ে সরে গেল। এটাই তো হয়েছে নাকি? আমাদেরও দেখলাম কিছুদিন আগে, বছর দিয়ে হয় নাই এখনো, এত উন্নয়ন, এত অগ্রগতি, চারিদিকে ছবি, এত কিছু সমস্ত নাকি পোস্টার, ফেস্টুন, ব্যানার, হ্যান ত্যান ইত্যাদি। 5ই আগস্ট মানে ভালো করে সব গোছায়ও নেওয়া গেল না, যা হেলিকপ্টারে চলে তারপরে প্লেনে চলে যাওয়া লাগলো আর কি নাকি? এরকম হলে হবে না। আমাদের একটা স্থায়ী উন্নয়নের পথে দেশটাকে এগিয়ে নিতে হবে। এদেশের সব দুর্যোগকালে জিয়া পরিবারকে আমরা দেখেছি, জিয়া রহমানকে আমরা দেখেছি, বেগম খালেদা জিয়াকে আমরা দেখেছি, এখন আমরা তারেক রহমান সাহেবকে দেখছি। এদেশের মানুষ তাদের উপর নির্ভর করে, আস্থা রেখে তাদের ইচ্ছা পূরণের চেষ্টা করেছে, সফল হয়েছে তারা। এবারও সেই চেষ্টা করতে হবে, কিন্তু সমস্যা আছে, আপনাদেরকে মনে রাখতে হবে যে সমস্যা আছে, সমস্যা আছে নানান রকমের আর কি। আমাদের দেশে আপনার কি বলবেন, আপনার আমাদের কিছু বিদ্বান বুদ্ধিমান লোকরা আছেন যারা নানান কথা বলেন, নানান কিছু করেন। আমি আজকে কয়েকদিন আগে দেখছিলাম আর কি, যে আমাদের আজকে পত্রিকায় দেখতেছিলাম যে আমাদের একজন বিশিষ্ট ব্যক্তি, যারা অনেক উঁচুতে বাস করেন আর কি, মানে বিদেশে লেখাপড়া করছেন, বিদ্বান মানুষ, কিন্তু রাজনীতি করেন না কোনোদিন। এমন এমন সব আইডিয়া নিয়ে আসে আর কি, দেখলেন আমেরিকায়, ইউরোপে চলবে আর কি, বাংলাদেশে চলতে হলে আরো কিছু অপেক্ষা করতে হবে আর কি। আপনারা একটু একটা আলোচনা শুনতেছেন না আপনারা, যে দ্বৈত নাগরিকত্ব নিয়ে বলছে, দ্বৈত নাগরিকত্বের ব্যাপারে নির্বাচন কমিশন নাকি একটু দুর্বল আচরণ করেছে আর কি। মাথায় ঢুকে না আমার আর কি। আমাদের দেশের সংবিধানের ৬৬ অনুচ্ছেদে বলা আছে যে বাংলাদেশে জন্মসূত্রে কোন নাগরিক যদি
বিদেশের অন্য কোনো দেশের নাগরিক থেকে থাকেন, তিনি যদি সেই নাগরিকত্ব পরিত্যাগ করেন, গিভস আপ, শব্দটা ইংরেজিতে অনুবাদ হলো গিভস আপ, তাহলে নির্বাচনে অংশগ্রহণ করতে তার কোনো বাধা নেই। কোথাও বলে নাই যে আপনি পরিত্যাগ করলেন, সেটা ওই দেশে গ্রহণ হইল কি হইল না, এটা নিয়ে আপনাকে এটা কোনো শর্ত আরোপ করা নাই। একইভাবে আমাদের যেটা আরপিও, যেটা আমাদের নির্বাচনী আইন মূলত আর কি, আরপিও অনুযায়ী আপনি যখন নমিনেশন পেপার সাবমিট করেন তখন আপনার একটা হলফনামায় আপনাকে সাইন করতে হয়। এই হলফনামায় বলা আছে যে আপনি কি দ্বৈত নাগরিক? আপনি বললেন হ্যাঁ, তাহলে আপনার ইলেকশন করতে পারবেন না। আপনি যদি বলেন না, তারপরের কলাম হলো যে আপনি কি দ্বৈত নাগরিক ছিলেন? আপনি ধরেন বলবেন যে হ্যাঁ ছিলাম। কোন দেশের বলবেন? আপনি কি সেটা পরিত্যাগ করেছেন? বলে হ্যাঁ। কবে? এত তারিখে। শেষ কথা। খেয়াল করছেন আপনি? তার মানে এটা গৃহীত হয়েছে কি হয় নাই, এটা আপনার হলফনামায় জানতে চাওয়া হয় নাই। এটা জরুরিও না, কারণ সংবিধান বলে যে আপনি পরিত্যাগ করলেই আপনার হলো। কথা বোঝাতে পারছি আপনাদের? এটা পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এটা আইনটা, সংবিধানটা এই জায়গায় আসছে। এর আগে তো অন্যরকম ছিল, তখন এই ব্যাপারে মামলা কি রায় হয়েছে সেটা ভিন্ন কথা, কিন্তু এখন বাস্তবতা হলো এই, সংবিধান এবং আইন হলো এই। এখন নমিনেশন পেপারের সঙ্গে যে কাগজপত্রগুলি দেওয়ার কথা, কতগুলি বলা আছে যে আপনি তার সঙ্গে এই এনক্লোজার দিবেন, সেখানে কোথাও বলা নাই যে আপনি যে নাগরিকত্ব পরিত্যাগ করছেন সেটার কাগজ দেন, কিংবা আপনার নাগরিকত্ব পরিত্যাগ করছেন সেটা গৃহীত হয়েছে এটার কাগজ দেন, এরকম কিন্তু কিছু নাই। তাহলে কি দাঁড়ালো? যে আপনি যদি নাগরিকত্ব পরিত্যাগ করে থাকেন, ইফ ইউ হ্যাভ গিভেন আপ, দেন ইউ আর এলিজিবল। এবং সেটা নমিনেশন পেপার সাবমিটের আগে হইতে হবে। এটা পয়েন্ট। তো এটা বিবেচনা করে নির্বাচন কমিশন না, আপনার যতজন আছে এরকম তাদের সবার নমিনেশন পেপার প্রথমে যেখানে জমা দিছে সেখানেই ক্লিয়ার হয়ে গেছে। শুধু একজন বাদে, আমাদের শেরপুরের একজন ফাহিম চৌধুরী, সেখানকার রিটার্নিং অফিসার সে বলেছে যে আপনার এটা পরে আপনি দেখতে হবে, কারণ আপনার কাগজপত্র কি আমি একটা দেখে তারপরে বলব। বাকি দু একজনের ব্যাপারে নির্বাচন কমিশনের কমপ্লেন হয়েছে। তারা এখানে সব বিবেচনা করে কমিশন দেখেছে যে সংবিধানে যা বলা আছে, আরপিও অনুযায়ী হলফনামায় যেভাবে চাওয়া হয়েছে, এগুলো সব ঠিক আছে, কাজে এটা নিয়ে কোনো সংশয় নাই। এখন আমাদের এই বিদ্বান মানুষদের মাথায় ঢুকছে যে এর মধ্যে কোনো না কোনো ত্রুটি হয়তো আছে। আর এই ভাবনার সঙ্গে আমাদের কিছু দলেরও ভাবনা মিলে। আমি তাদেরকে একটা খালি ছোট্ট জিনিস জিজ্ঞেস করতে চাই যে এই ব্যাপারে আপনাদের নির্বাচন কমিশনের ত্রুটির কথা মনে হলো, আমি যদি বলি যে পোস্টাল ব্যালট যেটা পাঠানো হয়েছে বিদেশে প্রবাসীদের জন্য, সেটার যে ব্যালট পেপারটা তৈরি করা হয়েছে, এই নিয়ে আপনারা কোনো কথা বলতেছেন না কেন? বলা হয়েছে যেটা বর্ণক্রমিক ভাবে সাজানো হয়েছে, অ্যালফাবেটিক অর্ডার। একেবারে প্রথম লেখা আপেল, আনারস, আপেল, তারপরে আনারস। আমাকে বোঝায় দেন এখন। সরায়া তো ঠিক আছে দুটোই, আপেলের হলো একার আর আনারসের হলো আকার। আগে না এ আগে?
আগে না, আগে তো, তাহলে তো আনারস আগে আসার কথা। আপেলের প আগে না দৈর্ঘ্য আগে? দৈর্ঘ্য আগে তো, তাহলে তো আপেল উপরে থাকার কথা না, থাকার কথা আনারস নাকি? আরো মজা আছে, তারা কোথাও আরপিওতে বলা নাই যে এই যে আপনি বলা আছে আর কি, যে যত জাতীয় সংসদ নির্বাচনে যত প্রতীক আছে সবগুলির প্রতীক ওই ব্যালট পেপারে থাকবে, কারণ যখন এই ব্যালট পেপার পাঠানো হবে তখন আমাদের দেশে প্রতীক বরাদ্দ হয় নাই। কোন প্রতীক বরাদ্দ হবে ঠিক নাই, তো সেজন্য আগেই পাঠিয়ে দেওয়া হলো, সব প্রতীকই থাকলো। যখন আপনারা জানবেন 21 তারিখে যে এই প্রতীক বরাদ্দ হয়েছে, আপনি যে এলাকায় সে এলাকার যে প্রতীক, ওই প্রতীকে আপনি যেটা পছন্দ করেন ঠিক চিহ্ন দিবেন। এই জন্য সব প্রতীক থাকবে, এটা আরপিওতে বলা আছে। কিন্তু এই সব প্রতীক দিয়ে যে ব্যালট পেপারটা বানাবেন, সেটাতে কয়টা কলাম হবে কিংবা কয়টা লাইন হবে, এই ব্যাপারে তো কিছু বলা নাই, নাই তো কিছু বলা। ওনারা 5টা কলাম করছেন এবং 14টা লাইন করছেন। কইরা যেটা বানাইছেন তাতে প্রথম লাইনে দাড়িপাল্লাও আছে, শাপলা কলিও আছে, হাত পাখাও আছে, আর ধানের শেষ হলো মাঝখানে, যেটা ভাঁজ করলে ভাঁজের মধ্যে পড়ে যায়। বোঝা গেছে? আমরা এটা নিয়ে আলোচনা করলাম নির্বাচন কমিশনে, বলে যে ভাই এগুলো আমরা তো খেয়ালও করি না, এটা অফিসের লোকরা করেছে, এটা এইভাবে হয়েছে, এটা আমরা বুঝতে পারিনি। আচ্ছা ঠিক আছে, এটা বুঝেন নাই আপনি। দাড়ি পাল্লা দয়াকারে দা, দর্শন্দ রয় রস্বইকার নাকি? হ্যাঁ, আর দালান কি দয়াকারে দা লয়াকারে লা দৈত্যান্ন, তাই না? তা আপনি দালান আগে হবে না দাড়ি পাল্লা আগে হবে? হ্যাঁ, দালান হবে তো। দাড়ি পাল্লার রস্বইকার হলো ই, আর দালানের আকার হলো আ। আ তো আগে, ইর আগে আগে আ না, আর রর আগে ল না। আপনি অ্যালফাবেটিক্যাল দেখেন, দালানকে নিচে দিয়ে দাড়ি পাল্লা প্রথম লাইনে দিলেন কেন বলেন? মানে 5 কলাম 14 লাইন করেও উপরে ফিট করা যায় নাই, দালানের নিচে নামায় ওটা উপরে ফিট করা হইলো। এগুলেন কি মনে করেন এমনি এমনি হয়েছে নাকি? আমি দিয়ে গেলাম আর একটা বানায়, যে আপনি 13 না করে যদি 14 লাইন করেন, 14 লাইন না করে যদি 15 লাইন করেন, তাহলে কি হয়? তাহলে দেখা যায় 3য় লাইনে ধানের শীষ, 8 লাইনে দাড়ি পাল্লা, 12 লাইনে এসে হয়তো শাপলা গলি, এরকম হয়। খেয়াল করছেন এখন? কিন্তু এই ব্যাপারে আমাদের এই বিদ্বান লোকদের তাদের কোনো মতামত নাই, এই ব্যাপারে তারা কিছু কয় না। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা গণতন্ত্র চাই, আমরা চাই যে নির্বাচনটা যথাসময়ে হোক। সে কারণে আমরা এগুলো নিয়ে কোনো সংকট সৃষ্টি করতে চাই না। নাহলে বেশ কিছু বিষয় আছে যেগুলো নিয়ে আমরা জেনুইনলি প্রশ্ন তুলতে পারি, আমরা তুলতেছি না। ঠিক আছে, পাঠায় দিচ্ছেন বিদেশে, যেভাবে হয় হোক। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে তাদের নেতাদের বাড়িতে 200, 300, 400 ব্যালট পেপার নিয়ে তাদের লোকরা বসতেছে, সেগুলো নিয়ে ভিডিও হইতেছে, এগুলো সব আসতেছে। বলা হলো তখন তারা কি বললো জানেন? যে মিডল ইস্টের কোনো দেশে আমাদের কোনো শাখা নাই। আমি কুয়েতে অ্যাম্বাসেডর ছিলাম, আমি তো জানি আসলে এই জামাতে ইসলামী বলে কোনো শাখা নাই তাদের। কুয়েতে যেটা আছে ওটার নাম হলো কোরআন প্রশিক্ষণ কেন্দ্র। এক এক দেশে এরকম এক এক নামে
কিন্তু তাদের যদি আলোচনা করেন তারা বলবে যে আমাদের জামাতের নেতা অমুক। অর্থাৎ প্র্যাকটিক্যালি ওইটাই সংগঠন, কিন্তু নামটা আলাদা করা আছে। এবং ঠিকই তারা নিয়মিত চাঁদাও পাঠায়, বুঝছেন ব্যাপারটা? এগুলো করা তো ভালো না রে ভাই। আপনি এই দিয়ে কত আগাবেন আর? হ্যাঁ, কত আগাবেন? কত রকমের বন্দোবস্ত নাকি হয়ে গেছে আমাদের ঢাকা 17 যিনি প্রার্থী তাদের, দেখেন না ভিডিওতে আপনার? হ্যাঁ, ঢাকায় কোনো সিট দিবে না। আচ্ছা বলেন রে ভাই, সিট দেওয়ার মালিকটাকে আল্লাহ না? অবশ্যই আল্লাহ। আল্লাহ জনগণের মাধ্যমে এটা ভাগ করে নাকি? ওনারা এজেন্সি কার পেয়ে গেল ভাই? আর কি কার ক্ষমতায় বলতেছে যে ঢাকা কোনো আসনে কাউকে দেওয়া হবে না? আরে ভাই, আমরা তো 91 সালে ঢাকায় সব আসন পাইছিলাম না? আমরা বিএনপি পাইছিল না সব আসন? সে আমরা তো বলতেছি না আর কি যে ভাই অন্য কেউ কোনো আসন পাবে না, পাইতেই পারে, অসম্ভব কি? নির্বাচন তো একটা আনসার্টেন ব্যাপার, তাই না? আল্লাহ যাকে সাহায্য করবেন, জনগণ সে অনুযায়ী সমর্থন করবে এবং নির্বাচিত হবে, আমরা বলি নাই কখনো। কিন্তু তারা বলছে যে আর কাউকে কোনো আসন দেওয়াই হবে না। আরে ভাই, জীবনেও কোনোদিন ঢাকায় মহানগরী তো দূরের কথা, আশেপাশেও তো কোনোদিন কোনো আসন পান নাই। এই কথা বলাটা কি একটা অহংকার না? এটা একটা দম্ভ না? আর যারা ধর্ম পড়েন বা বোঝেন তারা জানেন যে আল্লাহ এই জিনিসটা সবচেয়ে বেশি অপছন্দ করেন। অহংকার এবং দম্ভ, এটা আল্লাহর ব্যাপার। উনি অহংকার করতে পারেন, উনি দম্ভ দেখাতে পারেন, কারণ সমস্ত ক্ষমতার মালিক তিনি। আর কারো অহংকার কিংবা দম্ভ উনি পছন্দ করেন না। আমরা বলি যে এগুলো ঠিক না আর কি। এগুলো এখন তাদের কর্মীদের সাহস দেওয়ার জন্য বোধহয় বলে, কিন্তু সেটা বলার জন্য এমন কিছু বলা উচিত না যেটা তাদের ঈমানকে পর্যন্ত পরীক্ষার মুখে ঠেলে দেয়। ঠিক না? তো আমরা আপনাদের কাছে শুধু একটা কথা বলবো আর কি, সেটা হলো যে আমি এখানে ধানের শীষে ভোট চাইতে আসি নাই, কিন্তু আমি আপনাদেরকে দেশের জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ জানাতে চাই। আপনার খুবই একটা 1975-এ যেমন সংকট একটা কাল ছিল আমাদের, 1990 সালে গণঅভ্যুত্থানের সময় যেমন একটা সংকটকাল ছিল, এবার 2024-এর পরে আমরা একটা পরিবর্তনের সুযোগ পেয়েছি। আল্লাহ একটা সুযোগ আমাদের সামনে দিচ্ছে। এটা কোনো অনুশীলনের সুযোগ না, এটা একটা পরিবর্তনের ব্যবস্থার সুযোগ। আমি কয়েকদিন আগে বলতেছিলাম যে ভাই, বাড়িতে একজন কাজের লোকও যদি নিতে চান তাহলেও তো তার খোঁজ নেন যে আগে কোথাও কাজ করছো কিনা, করেন না? অভিজ্ঞতা কি জরুরি ব্যাপার না? হ্যাঁ, বাড়ির একজন লোক কাজ করবে, সে এমন কি জটিল যন্ত্রপাতি নাড়াচাড়া করবে যে তার অভিজ্ঞতা দরকার জানা আপনার? আর রাষ্ট্রযন্ত্র, দেশ চালানো, এটা তো অনেক বড় ব্যাপার নাকি? সেখানে অভিজ্ঞতার প্রয়োজন আরো বেশি না? তো আপনার বলতে পারেন যে ইয়েস, যার অভিজ্ঞতা আছে তার তো কিছু দোষও আছে, থাকে। যারা কাজ করে তারই তো দোষ হয়, যে কাজ করে না তার তো কোনো দোষ হয় না নাকি? আর যে দোষ করে সে তো দোষ থেকে শিক্ষাও নেয়, তাই না? তো আল্লাহর মেহেরবানি, সবকিছু বিবেচনা করে আপনাদেরকে সিদ্ধান্ত নেওয়া লাগবে যে এই পরিবর্তনের সুযোগটা আমরা কাজে লাগাবো কিনা। এটা কোনো হালকা ব্যাপার না। আমি জানি আমাদের মুক্তিযোদ্ধাদেরকে এখনো কিছু লোক যারা উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমাদেরকে হেয় করতে চায়, সেটা ভিন্ন কথা, কিন্তু সাধারণ মানুষরা কিন্তু আমাদেরকে এখনো শ্রদ্ধা করে।
তারা জানে যে যে দেশটাতে তারা আজকে বাস করতেছে, যে দেশে তারা বুক ফুলায় চলতেছে, এই দেশটাকে আমরা যুদ্ধ করে স্বাধীন করেছিলাম। এটা কাজে লাগানোর চেষ্টা করেন। মরে যাওয়ার আগে আর একটা নির্বাচন আমরা কেউ দেখে যেতে পারবো কিনা আমি জানি না, কিন্তু এই নির্বাচন যাতে সঠিক সিদ্ধান্তটা হয়, পরিবর্তনের জন্য যে সিদ্ধান্ত সেটা হয়, শহীদ জিয়ার যে কাজগুলি শুরু করেছিলেন বেগম খালেদা জিয়া কিছু এগিয়ে নিয়েছিলেন, কিন্তু দুইজনকেই ষড়যন্ত্রের মুখে সরতে হয়েছে। একজন নিহত হলেন, একজন ক্ষমতাচ্যুত হলেন, এবং পরবর্তী পর্যায়ে তাকেও এক ধরনের শহীদই করে ফেলা হলো। তার সেই শহীদ জিয়ার সেই অসমাপ্ত কাজ, সেই উন্নয়নের যে কর্মসূচি, সেই উন্নয়নের যে প্রয়াস, এটাকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। আপনারা আমাদের সহযোগিতা এই ক্ষেত্রে চাই। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সভাপতির অনুমতিক্রমে আজকের অনুষ্ঠানে এখানে সমাপ্ত। একটু বসেন।